আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে অনলাইন পাঠশালার অ্যাকাউন্টিং সাবজেক্টের লেনদেনের দ্বিতীয় ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমাদের টপিক অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের প্রমাণ্য দলিল সমূহ, আর দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, আর তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এই আলোচ্য বিষয়গুলো আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করব এবং সেই পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। ওকে, আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের দলিল সমূহ। এখন লেনদেনের দলিল, দেখো লেনদেনের দলিল সমূহ কেন ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংঘটিত হয়ে থাকে তা পরবর্তীতে যদি আমরা সেটা উৎস খুঁজতে চাই তাহলে আমাদের লেনদেনের দলিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই কিছু লেনদেনের প্রমাণ্য দলিল আছে। 1 নম্বর লেনদেনের প্রমাণ্য দলিল হচ্ছে চালান। তো এই চালান কাকে বলে? আমাদের প্রতিষ্ঠানে যেই সকল লেনদেন ধারে ক্রয় বিক্রয়, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে ধারে ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে থাকে এবং এই ধারে ক্রয় বিক্রয়ের জন্য যে প্রমাণ্য দলিল ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? চালান বলি। ঠিক আছে, আবার বলি, আমাদের প্রতিষ্ঠানে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে প্রমাণ্য দলিল ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? চালান বলি। ওকে, তো এই চালানটাকে কে তৈরি করে? চালান তৈরি করে বিক্রেতা। চালান তৈরি করবে কে? বিক্রেতা। অর্থাৎ এই চালান তৈরি করবে বিক্রেতা। অর্থাৎ ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দুইটা পক্ষ জড়িত থাকে। এই জায়গায় একটা পক্ষ থাকে ক্রয়ের ক্ষেত্রে জড়িত থাকে পাওনাদার, বিক্রয়ের ক্ষেত্রে জড়িত থাকে দেনাদার। ঠিক, এখন চালান তৈরি করবে কে? বিক্রেতা। তো দেখো ক্রেতার কাছে এই চালান হয়ে যায় ক্রেতার কাছে চালানটা হয়ে যায় আন্তঃচালান, এবং ক্রেতা এই ধারে ক্রয়ের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকে। কোন জাবেদা প্রস্তুত করে থাকে? ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকে। অর্থাৎ এ থেকে ক্রেতা কি তৈরি করবে? ক্রয় জাবেদা। অর্থাৎ ক্রেতা কি তৈরি করবে? এই চালানের উপর ভিত্তি করে ক্রেতা তৈরি করে দিবে ক্রয় জাবেদা। ওকে, ঠিক আছে। তারপরে আমাদের পরবর্তী আরেকজন পক্ষ আছে, সেটা হচ্ছে বিক্রেতা। এই জায়গায় কয়জন পক্ষ থাকবে? দুইজন পক্ষ থাকবে। একজন পক্ষ থাকবে ক্রেতা আর একজন পক্ষ থাকবে বিক্রেতা। এখন এই বিক্রেতা তাহলে বিক্রেতার কাছে চালানটা হয়ে যায় বহিচালান। কি চালান? বহিচালান। অর্থাৎ বিক্রেতা কাকে প্রদান করে? ক্রেতাকে প্রদান করে, আর ক্রেতা বিক্রেতার কাছ থেকে পেয়ে থাকে। তাহলে আমরা আন্ত বলতে বুঝি কোনো কিছুর ভিতরে, আর আমরা বহি বলতে বুঝি কোনো কিছুর বাহিরে। ঠিক আছে, তাহলে এখানে কে? বিক্রেতা তৈরি করবে কি? বহিচালান। বিক্রেতার কাছে চালানটা হয়ে যায় কি? বিক্রেতার কাছে চালানটা হয়ে যাবে বহিচালান। আবার এই বিক্রেতা এই চালানের উপর ভিত্তি করে যে জাবেদাটা প্রস্তুত করবে সেটা হচ্ছে কি জাবেদা? সেটা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা। কি জাবেদা? ওকে, তাহলে এই চালান আমরা যদি আবার একটু আলোচনা করি, চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে প্রমাণ্য দলিল ব্যবহার করা হয় তাকে আমরা চালান বলে থাকি। আর এই চালান কে তৈরি করবে? চালান তৈরি করবে বিক্রেতা। আর এই চালানটা ক্রেতার কাছে হয়ে যায় আন্তঃচালান, বিক্রেতার কাছে হয়ে যায় বহিচালান। ক্রেতা এই চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করে, আর বিক্রেতা এই চালানের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করে। এটাই হচ্ছে আমাদের চালানের আলোচ্য বিষয়। ওকে, তো এই চালানটা আমরা লিপিবদ্ধ করার জন্য নির্দিষ্ট একটা ছক আছে, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, একবার প্র্যাকটিস করলে তোমাদের ছকটা মনে পড়ে যাবে। ওকে, তারপরে আমাদের যে প্রমাণ্য দলিল আছে সেটা হচ্ছে ক্যাশ মেমো। 2 নাম্বার প্রমাণ্য দলিল হচ্ছে ক্যাশ মেমো।
তো দেখো চালান আর ক্যাশ মেমোর মধ্যে পার্থক্যটা কি? চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে প্রমাণ ও দলিল ব্যবহার করি সেটাকে আমরা বলি চালান, আর ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা যে দলিল ব্যবহার করি তাকে আমরা বলবো ক্যাশ মেমো। তাহলে এই ক্যাশ মেমো তৈরি করবে কি? অর্থাৎ ক্যাশ মেমো তৈরি করবে বিক্রেতা। ক্যাশ মেমো তৈরি করবে কে? বিক্রেতা। কয় কপি তৈরি করবে? এই ক্যাশ মেমোটা তৈরি করবে বিক্রেতা। ওকে, এই ক্যাশ মেমো তৈরি করবে বিক্রেতা। কয় কপি তৈরি করবে? 3 কপি। কয় কপি তৈরি করবে? 3 কপি। এই 3 কপি তৈরি করার পর 1 কপি প্রদান করবে ক্রেতাকে, 1 কপি দিবে ক্রেতাকে, আর আরেকটা দিবে হচ্ছে প্রতিষ্ঠানের যে বিক্রয় বিভাগ আছে সেই বিক্রয় বিভাগে, আর আরেকটা কপি দেওয়া হবে প্রতিষ্ঠানের হিসাব বিভাগে। এই 3টা কপি হয় ক্যাশ মেমো। ওকে, তো এই ক্যাশ মেমো হচ্ছে তৈরি করে কে? বিক্রেতা। কয় কপি হবে? 3 কপি। ওকে, তাহলে আমরা আবার যদি বলি ক্যাশ মেমোটা কখন লিপিবদ্ধ করা হবে? যদি প্রতিষ্ঠানে নগদে যদি পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাহলে আমরা কি করব? ক্যাশ মেমোতে লিপিবদ্ধ করব। আর ক্যাশ মেমোর ক্ষেত্রে নিচে লেখা থাকে যে বিক্রিত পণ্য কি নেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। ঠিক আছে, তাহলে ক্যাশ মেমোর ক্ষেত্রে একবার সর্বনিচে দেওয়া থাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আর ক্যাশ মেমোতে স্বাক্ষর থাকবে 2 জনের, ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর। কিন্তু চালানে স্বাক্ষর থাকবে কয়জনের? 1 জনের, অর্থাৎ বিক্রেতার স্বাক্ষর। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমো। তাহলে 3 নম্বরে যে দলিলটা আছে সেটা হচ্ছে ভাউচার। তাহলে এই ভাউচারটা কি? অর্থাৎ লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? ভাউচার বলতে পারি। এই ভাউচারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। অর্থাৎ এই ভাউচারটাকে আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে কি? একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে এই ভাউচার কে প্রস্তুত করে? ভাউচারটা প্রস্তুত করে ক্যাশিয়ার। তাহলে কে প্রস্তুত করে? ক্যাশিয়ার প্রস্তুত করে থাকে। ওকে, তো এখন আমরা যেই ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার আছে, তো দেখো ডেবিট ভাউচারটা কি? প্রতিষ্ঠানে যদি কোনো খরচ হয়ে থাকে, প্রতিষ্ঠানের খরচের জন্য যে ভাউচার প্রমাণ দেওয়া হয়, অর্থাৎ যে ভাউচার প্রদান করা হয় তাকে বলবো আমরা ডেবিট ভাউচার। আর প্রতিষ্ঠানের আয়ের জন্য যে ভাউচার প্রদান করা হবে তাকে বলবো আমরা ক্রেডিট ভাউচার। ওকে, তো এখন এই ভাউচারের সাথে চালান এবং ক্যাশ মেমো সংযুক্ত করে, চালান এবং ক্যাশ মেমো সংযুক্ত করে আমরা যে নগদান বইটা করি সেই নগদান বইয়ের অর্থাৎ ডেবিট যেটা থাকবে সেটা যাবে নগদান বইয়ের ক্রেডিটে। তাহলে ডেবিট ভাউচারটা আমরা লিপিবদ্ধ করব নগদান বইয়ের ক্রেডিট। ঠিক আছে, আর ক্রেডিট ভাউচারটা আমরা লিপিবদ্ধ করব নগদান বইয়ের ডেবিট। অর্থাৎ প্রাপ্তি দিক, অর্থাৎ প্রাপ্তি দিক। ডেবিট দিকটা অর্থাৎ একটা নগদান বইয়ের কয়টা দিক থাকে? 2টা দিক থাকে। অর্থাৎ ডেবিট দিকটা হচ্ছে প্রাপ্তি আর ক্রেডিট দিকটা হচ্ছে প্রধান। ওকে, সেটাই হচ্ছে আমার ক্যাশ মেমো। তাহলে এই ক্যাশ মেমো তৈরি করে কে? ক্যাশিয়ার তৈরি করে থাকে। আর এই ক্যাশ মেমোতে স্বাক্ষর থাকবে কয়জনের? 4 জনের। হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, আর কার স্বাক্ষর থাকবে? গ্রহীতার স্বাক্ষর থাকবে। এই 4 জনের স্বাক্ষর প্রদান করে আমরা ভাউচার তৈরি করে থাকি। ওকে, তাহলে আমাদের তৃতীয় প্রমাণ্য দলিল আলোচনা করা শেষ। এখন চতুর্থ যে প্রমাণ্য দলিলটা আছে সেটা হচ্ছে আমাদের ডেবিট নোট। তো দেখো এই ডেবিট নোটটা কাকে বলে? ঠিক আছে, তো ডেবিট নোটটা হচ্ছে আমরা যে পণ্যদ্রব্য ক্রয় করে থাকি, এই ক্রয়কৃত পণ্যদ্রব্যের মধ্য থেকে কিছু পণ্য কখনো নিম্নমানের হয়, কিছু পণ্য কখনো নষ্ট হয়ে যায়, এবং কিছু পণ্য কি করা যায় না, ব্যবহারের যোগ্য থাকে না। তখন আমরা এই পণ্যগুলো কি করি? তখন এই পণ্যগুলো আমরা ফেরত প্রদান করে দিই। অর্থাৎ ফেরত প্রদান করলে আমরা যেই প্রমাণ্য দলিল তৈরি করব, অর্থাৎ ফেরত প্রদান করলে আমরা যে প্রমাণ্য দলিল তৈরি করব সেটা হচ্ছে আমাদের ডেবিট নোট।
অর্থাৎ এই ডেবিট নোট তৈরি করবে কি? ক্রয় ব্যবস্থাপক। কে তৈরি করবে? ক্রয় ব্যবস্থাপক। ওকে, তাহলে এই ডেবিট নোটের ক্ষেত্রে কয়জনের স্বাক্ষর থাকবে? একজনের স্বাক্ষর থাকবে, অর্থাৎ ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। এই জায়গায় ডেবিট নোটের মাধ্যমে যে আমরা যার কাছে ফেরত প্রদান করি, অর্থাৎ পাওনাদারকে ফেরত প্রদান করে থাকি, ঠিক আছে? তাহলে এই পাওনাদার হিসাবকে কি করা হয়? ডেবিট করা হয়, বিদায় এটাকে ডেবিট নোট বলা হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রমাণ্য দলিল। আর 5 নাম্বারে যে প্রমাণ্য দলিল আছে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট নোট। তো দেখো এই ক্রেডিট নোটটা কি? তাহলে এই ক্রেডিট নোটটা হচ্ছে আমার, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে যে সকল পণ্যদ্রব্য বিক্রি করে থাকি, ঠিক আছে, সেই সকল পণ্যদ্রব্য কখনো কখনো ভুলবশত ক্রেতার কাছে নষ্ট পণ্য চলে যেতে পারে। তখন এই ক্রেতা কি করে? আমাদেরকে এনে ফেরত প্রদান করে। অর্থাৎ আমি যদি ফেরত পাই, আমরা কি বলি? ক্রেডিট নোট বলি, ঠিক আছে? এই ক্রেডিট নোটটা তৈরি করবে কে? ক্রেডিট নোট তৈরি করবে অর্থাৎ বিক্রেতা। অর্থাৎ বিক্রেতা তৈরি করে বুঝিয়ে দেয় যে আমাদের যেই ক্রেতার কাছে, অর্থাৎ আমরা যে দেনাদারের কাছে বিক্রি করছি, সেই দেনাদারকে কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। ওকে, সেটাই হচ্ছে আমাদের ক্রেডিট নোট। ওকে, এগুলো হচ্ছে আমাদের লেনদেনের প্রমাণ্য দলিল। এই লেনদেনের প্রমাণ্য দলিলগুলোর মধ্য থেকে পরবর্তীতে আমরা কি করতে পারি? লেনদেনের সঠিক উৎসগুলা খুঁজে পেতে পারি। সেটাই হচ্ছে আমার লেনদেনের প্রমাণ্য দলিল। তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয়টা শেষ। তাহলে দ্বিতীয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। তো দেখো, আমরা যে অ্যাকাউন্টিং করে থাকি তার মূল বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন আমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় না করতে পারি, তাহলে অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়ই আমি জানি না। ওকে, তাহলে কিভাবে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টাই এখন আলোচনা করছি, ঠিক আছে? তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে হিসাব আছে সেই হিসাবকে আমরা কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে আমাদের ব্যয় হিসাব। ওকে, একটা হচ্ছে আমাদের সম্পদ, আর একটা হচ্ছে আমাদের ব্যয়। ওকে, আর 3 নাম্বার হচ্ছে আয়, আর 4 নাম্বার যে হিসাবটা আছে সেটা হচ্ছে দায়, আর 5 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো আমাদের কয়টা হিসাব এই জায়গায় আছে? 1 2 3 4 5টা হিসাব আছে। তাহলে এই 5টা হিসাবের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং এর যত সকল লেনদেন আছে সবগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, ঠিক আছে? তাহলে ডেবিট কখন হবে? একটা লেনদেনের ক্ষেত্রে কখন ডেবিট হয় আর কখন ক্রেডিট হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে যাই আমরা একটা লেনদেনের ক্ষেত্রে সম্পদ আর ব্যয়ের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট লিখবো, আর যদি হ্রাস পায়, হ্রাস পেলে কি লিখবো? ক্রেডিট লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের যদি লেনদেন সংগঠিত হয় এবং লেনদেনটা যদি সম্পদ এবং ব্যয় সংক্রান্ত হয়, তাহলে যখন আমাদের সম্পদ বা ব্যয়টা বৃদ্ধি পাবে তখন আমরা ডেবিট লিখবো, আর যখন আমাদের ব্যয় বা সম্পদ হ্রাস পাবে তখন আমরা ক্রেডিট লিখবো। ওকে, তো আর আছে কয়টা? আর আছে আয় দায় মালিকানা সত্ত্ব। তো এই আয় দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, আয় দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটার বিপরীতটা হবে, অর্থাৎ সম্পদ এবং ব্যয়ের বিপরীত হবে। তো সম্পদ এবং ব্যয়ের বিপরীতটা কি? তাহলে ব্যয়ের বৃদ্ধি পেলে আমাদের এই জায়গায় আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে, অর্থাৎ হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট, আর বৃদ্ধি পেলে অর্থাৎ আমাদের যদি হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পূর্ণ সম্পদ এবং ব্যয়ের বিপরীতটা। ওকে, এটাই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। অর্থাৎ এই সূত্রগুলা না জানলে আমরা কখনোই লেনদেনকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। তাহলে সকল
কিছুর জন্য, অর্থাৎ সকল অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো সমাধানের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। তাই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তারপর আমি চলে যাই লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে একটা লেনদেনকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি সেটাই এখন দেখব। তো দেখেন, একটা লেনদেনকে, আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় শেষ, এখন আমরা চলে যাই তৃতীয় আলোচ্য বিষয়। তা একটা লেনদেনকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যে সকল ধাপগুলো অনুসরণ করতে হয়, সেই প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তো দেখেন, প্রথমেই হচ্ছে আমাদের লেনদেন শনাক্তকরণ। তাহলে আমরা প্রথমে কি করব? লেনদেনটাকে শনাক্ত করব। অর্থাৎ লেনদেন শনাক্তকরণ মানে হচ্ছে সেটা কি আমাদের লেনদেন আর লেনদেন না, সেটাই সেই বিষয়টা নির্ণয় করা। তারপরে 2 নম্বরে হচ্ছে দুটি পক্ষ নির্ণয়। তাহলে কয়টা পক্ষ নির্ণয় করব? দুটি পক্ষ নির্ণয় করব। ঠিক আছে, দুটি পক্ষ নির্ণয় করার পর 3 নম্বরে আমার হচ্ছে হিসাবের শ্রেণী। কিছুক্ষণ আগেই আমি আলোচনা করছি কি হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী কয়টা? 5টা। যেমন ব্যয় সম্পদ, আয় দায়, মালিকানা সত্ত্ব। ওকে, তো 4 নম্বরে হচ্ছে আমাদের যেটা নির্ণয় করতে হবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। এই যে এটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। তারপরে 5 নম্বরে আমরা লেনদেনটা ডেবিট ক্রেডিট করে দিব। ডেবিট নাকি ক্রেডিট। তাহলে কয়টা ধাপ অনুসরণ করব আমরা? একটা লেনদেনকে ডেবিট ক্রেডিট করতে গেলে আমাদের 5টা ধাপ অনুসরণ করতে হবে। তাহলে প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্ত করতে হবে, দ্বিতীয় ধাপটা হচ্ছে দুটি পক্ষ নির্বাচন করতে হবে, তৃতীয় ধাপটা হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে, চতুর্থ ধাপটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানতে হবে, আর পঞ্চম যে ধাপটা আছে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা উদাহরণ দিলে বুঝতে পারবা যে এই জায়গায় যদি আমরা একটা উদাহরণ দেই যে পণ্য ক্রয় 1000 টাকা। তো দেখো, একটা সহজ একটা উদাহরণ হচ্ছে পণ্য ক্রয় কত হাজার টাকা? 1000 টাকা। তাহলে দেখো, এটা কি আমার লেনদেন আর লেনদেন না, সেটা আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম পক্ষটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম এটা লেনদেন কিনা? অবশ্যই এটা কি লেনদেন, কারণ এই জায়গায় পণ্য ক্রয় করার ফলে আবার আর্থিক অবস্থার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি ধরতে পারি? লেনদেন ধরতে পারি। তাহলে 2 নাম্বার যে কাজটা হচ্ছে, এটাকে আমরা কয়টা পক্ষ নির্বাচন করব? দুটি পক্ষ নির্বাচন করব। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গায় আমার দুটি পক্ষ কি হবে সেটা একটু চিন্তা করা যাক। তাহলে আমি যদি পণ্য দ্রব্য ক্রয় করে থাকি, পণ্য বা দ্রব্য যখন ক্রয়ের সাথে সংযুক্ত থাকে তখন আমার একটা পক্ষ লিখতে হয় ক্রয় হিসাব, আর পণ্য দ্রব্য যখন বিক্রয় তখন আমার একটা পক্ষ লিখতে হবে বিক্রয় হিসাব। ওকে, তো আমি এখন লিখতে, পণ্য যেহেতু আমার ক্রয়ের সাথে সংযুক্ত আছে, তাহলে আমি একটা পক্ষ লিখতে পারি ক্রয় হিসাব, আর আরেকটা পক্ষ কি লিখতে পারি? পণ্য ক্রয় করার ফলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখবা, যখন আমরা পণ্য দ্রব্য ক্রয় করে থাকি তখন আমাদের কাছ থেকে কি চলে যায়? নগদ টাকা চলে যায়। তাহলে নগদ টাকা চলে গেলে সেটাকে আমরা কি লিখব? নগদান হিসাব। তো দেখো, আমার দুটা পক্ষ নির্বাচন করা শেষ। তাহলে দুটো পক্ষ হচ্ছে কি? আমার একটা পক্ষ হচ্ছে, আবার একটু উপরে লিখি পক্ষগুলা। একটা পক্ষ হচ্ছে কি? একটা পক্ষ হচ্ছে আমার ক্রয় হিসাব, আরেকটা পক্ষ হচ্ছে কি? নগদান হিসাব। তো দেখো, এই জায়গায় আমরা কি নির্ণয় করলাম? দুটি পক্ষ নির্বাচন করলাম। ওকে, তো দুটি পক্ষ নির্বাচন করা শেষ। এখন দুটি পক্ষ নির্বাচন করার পর যেই কাজটা করতে হবে, হিসাবের শ্রেণী। কি নির্ণয় করতে হবে? হিসাবের শ্রেণী। তাহলে হিসাবের কয় প্রকার? আমরা হিসাব জানি কত প্রকার? 5 প্রকার। তাহলে ক্রয় কোন হিসাব? তাহলে এই ক্রয় হিসাবটা হচ্ছে আমার ব্যয় হিসাব। কি হিসাব? ক্রয় হিসাবটা হচ্ছে আমার ব্যয় হিসাব।
কী হিসাব হয়ে যাবে? ব্যয় হিসাব হয়ে যাবে। আর আমাদের এই যে নগদান হিসাব, এটা হচ্ছে আমার সম্পদ হিসাব। তো দেখো আমাদের তৃতীয় যেটা আছে হিসাবের শ্রেণী, সেটা আমরা নির্ণয় করে নিলাম। একটা হচ্ছে কি ব্যয় হিসাব, আর একটা হচ্ছে আমাদের সম্পদ হিসাব। ঠিক আছে, তাহলে 3 নম্বর ধাপ আমার শেষ। 4 নম্বর ধাপ হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি? সম্পদের ক্ষেত্রে অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে আমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। ঠিক দেখো, আমরা যদি পণ্যদ্রব্য ক্রয় করে থাকি তাহলে এই জায়গায় কি আমার ব্যয়টা কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? ওকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমরা পণ্যদ্রব্য ক্রয় করে থাকি তখন আমাদের ব্যয়টা কি বেড়ে যায়। তাহলে বেড়ে গেলে আমরা কি লিখবো? ডেবিট। ওকে, তো আরেকটা পক্ষ হচ্ছে আমাদের সম্পদ হিসাব, আরেকটা পক্ষ হচ্ছে কি সম্পদ হিসাব। তাহলে সম্পদ হিসাবটা হচ্ছে আমাদের কি, কখন সম্পদ হিসাব ডেবিট হবে? সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে। আমরা যখন পণ্যদ্রব্য ক্রয় করে থাকি তখন আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়। তাহলে নগদ টাকা যদি আমরা চলে যায় তাহলে আমাদের সম্পত্তিটা কি পায়? হ্রাস পেয়ে থাকে। তাহলে হ্রাস পেলে আমরা কি লিখবো? ক্রেডিট। তো দেখো এখন আমরা এই ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবো, লেনদেনটাকে কি করতে পারবো? ডেবিট ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করতে পারবো। অর্থাৎ যে কোনো লেনদেনকে যদি তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে চাও, তাহলে যে কোনো লেনদেনকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে তোমার কয়টা ধাপ অনুসরণ করতে হবে? এই 5টা ধাপ অনুসরণ করে যে কোনো লেনদেনকে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো। তাহলে আজকে তোমাদের এই 3টি টপিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আবার দেখা হবে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আর আমাদের যে পেজ আছে অনলাইন পাঠশালার পেজে লাইক দিবা, আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা অতি দ্রুত পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।